থাকে গুলশান বনানীতে 10,15,00,000 টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বার্ষিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছর হয় কী করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে, যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি এই 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। আবার একজন লোক সরকারি একটা চাকরি করতো, তো সরকারি একটা চাকরি করতো, কী ছিল? একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল। এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিল, এই ছিল। এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে 10 কোটি টাকা ইনকাম। আমাদের প্রশ্ন যে এই 10 কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোত্থেকে? তোমার তো বাপের কিছু ছিল না, ইওর ফাদার ওয়াজ এ পোর ম্যান। তুমি জীবনে শুরু করছো একটা টিওনোর মানে মানে এসিল্যান্ডের চাকরি দিয়ে, তারপর তুমি এই কয় বছর, 2 বছর বা 3 বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল, তোমার টাকা হলো কোত্থেকে? আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে, আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যায় এই 1% দরকার নেই, এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল, যেমন দেখা গেল যে একজন মানুষ 30 বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো যখন আপনি 30 বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে, একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে MA পাস করেছেন, তো একজন লোক MA পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, PhD করেছেন, রাজনীতি করেছেন, সৎ হিসেবে আসেন, আপনি তো তার সঙ্গে যে SSC পাস করেননি, ব্যাংকে টাকা মেরেছে, সফল হয়নি, তাকে আপনি এক টেবিলে বসাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেল না? তো এখন এই যে বৈষম্য হয়ে গেল, ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন, যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে, দেশে এবং দেশের বাইরে, যারা রেড পাসপোর্ট পাবে, যারা মৃত্যু পর্যন্ত একজন MP মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এরা সমগোত্রীয়, সমপর্যায়ের। তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি VIP হিসেবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন। তা আমরা তো লেদু গেদু ধলা, ভণ্ড, প্রতারক, চোর, স্যাসর, এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না। এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি, আমি এটা হচ্ছে। আরে বাবা, তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারোনি, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিকমতো ফেরত দিতে পারোনি, তো সেখানে তুমি 5 লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা, তাদের অভাব অভিযোগ তুমি করবে। একটা এলাকাতে 5,000 কোটি টাকার বছরে যদি 4-5 বছরের কাজ হয়, তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে, লালসা চলে যাবে। এই লালসা থেকে তুমি কীভাবে মুক্ত হবে? আর একটা জিনিস রিয়েলিটিতে চলে আসতে হবে, সেটা হলো যে আমাদের দেশে এখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা, কোনো একটা নির্বাচন 1 কোটি টাকার নিচে হবে না। আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে, সেখানে মিনিমাম 10 কোটি টাকা থেকে 20, 25, 50 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী। এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে, এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে, আমি জানি যেমন ধরেন আমার যে নির্বাচনী এলাকা, এখানে নির্বাচন করতে 1 কোটি টাকা লাগবে। আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন, বেগমগঞ্জে নির্বাচন করতে 20 কোটি টাকা লাগবে। এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি এই 20 কোটি টাকা কোথায় পেলেন? আপনি এটা খরচ করলেন, উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন, এই 20 কোটি টাকা কেন আপনি খরচ করবেন, এবং এই টাকাটা আপনি রিটার্ন নেবেন কীভাবে, এবং আপনার যে 20 কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান। আপনার যদি বৈধ ইনকাম থাকে, 100 কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে, ইভেন 20 কোটি টাকা থাকে, আপনার টাকা আপনি ছেড়ে ফেলে দেন, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে। কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি। তাহলে প্রশ্নটি যে জায়গায় আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনায় দেদারসে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল, তাহলে কি উৎসব থাকলো? এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে? মানে মূলত হলো কি, আসলে যেই লাউ সেই কদু। আগে যেভাবে এই যে রাজনীতি নামে চাঁদাবাজি, মনোনয়ন বিক্রি, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া, এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলেও পরিবর্তন হবে, কিন্তু অবস্থা হলো যে আগের চাইতে অন্ততপক্ষে 3 গুণ 4 গুণ খারাপ হয়ে গেছে। এর কারণ হলো সেই আওয়ামী লীগ জমানাতে 14, 18 ইসে তারা যা কিছু হোক না কেন, সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল, জি, সব দিক থেকে। আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন, এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, তাহলে আপনি দেখবেন 2009 সালে আমরা যখন প্রার্থী ছিলাম, আমাদের কথা বাদ, তার মানে হচ্ছে আমি বলি, আমি আগের পার্লামেন্টগুলো শুধুমাত্র আমি যতদিন থেকে পার্লামেন্ট দেখে আসছি, আমি 79 থেকে পার্লামেন্টগুলো দেখে আসছি, যারা আসছে, শাহজিজুর রহমান থেকে শুরু করে একেবারে 2024 সনের শেখ হাসিনা পার্লামেন্ট। তো এখানে যেটা হলো
যে মিলিটারি যে অফিসার, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা সেনাপ্রধান, ওর মধ্যে সবচেয়ে মেধাবী যে লোকটি, ও কিন্তু এমপি হওয়ার চেষ্টা করতেন। তারপরে সচিবদের মধ্যে যিনি ক্যাবিনেট সচিব হতেন বা যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, তারা এমপি হওয়ার চেষ্টা করতেন। ব্যবসায়ীদের মধ্যে ওইরকম। তাহলে দেখা গেল অ্যাটলিস্ট 50% লোক আসছে রাজনীতি থেকে, বাকি 50% বিভিন্ন শ্রেণী পেশা থেকে, বিভিন্ন স্টেক থেকে। তো এর মধ্যে একটা সম্মিলন হতো। এবং পার্লামেন্টের মধ্যে আমরা দেখতাম, আমি যে পার্লামেন্টে ছিলাম 9 পার্লামেন্টে, সেখানে আসলে যাদের একটু লেখাপড়া কম বা প্রান্তিক থেকে এসছে, এমপি হয়ে আসছে, তারা কিন্তু কখনো আমাদের সামনে বসতেনও না, এতটা সম্মান মর্যাদা দিতেন। আবার আমরা যেমন সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, তুফাইল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, এই সকল জায়ান্ট যারা পার্লামেন্টেরিয়ান ছিলেন, বা বিএনপির মধ্যে ধরেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন, মওদুদ আহমেদ ছিলেন, জাতীয় পার্টির মধ্যে কাজী ফিরোজ রশিদ থেকে অন্যান্য যারা ছিলেন, মানে পার্লামেন্টের মধ্যে আমরা তাদের সবাইকে মনে করতাম আকাশের একটা নক্ষত্রের মতো। এদেরকে দেখলে মনে হতো এমপি। আর ওদেরকে দেখে আমাদের একটা স্বপ্ন হতো যে ইস, এই যে মনিউদ্দিন খান বাদল যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমি যদি এভাবে দিতে পারতাম, আমার কাছে মনে হতো। আচ্ছা, এখন আপনি দেখুন তো যে সকল প্রার্থী হয়েছে, তাদের কাকে দেখে আপনার স্বপ্ন হয়? এদের মধ্যে তো অনেক যোগ্যতম নেতা আছে। আমি শুধু বলি যে আপনি বলেন তো, এই পার্লামেন্টের মধ্যে একজনের নাম বলেন, মানে এই প্রজন্মে আছে, আগের প্রজন্ম বাদ, মানে এইবার প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, আপনার যদি একটা বোন থাকে, আপনি তাদের কাছে বিয়ে দিতে রাজি। আপনার যদি একটা মেয়ে থাকে, তাকে আপনি জামাই বানাতে রাজি। আপনি যদি সন্তান হন, এরকম মনে হবে যে এরকম একটা বাপ থাকলে আমি খুব হ্যাপি হতাম। কোনো মেয়েকে দেখে আপনার মনে হয় যে একে আমি আমার মা বানাতাম, আমার বোন বানাতাম, অথবা আমার প্রেয়সী বানাতাম। বুকে হাত দিয়ে বলেন তো। লিডার শুড বি জাস্ট লাইক এ ক্যাপ, আমার মাথার তাজ। নেতা হবে এমন যাকে দেখলে আমার শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, যাকে আমি অনুসরণ করবো, যাকে আমি বিশ্বাস করবো। এদের মধ্যে সেই কোয়ালিটি আপনি দেখছেন না? আমি আপনার কাছে প্রশ্ন করেছি, প্রশ্নটা এই পর্যায়ে থাকুক। আমি শুধু যে জিনিসটা বলছি যে যিনি বা যারা অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 5 লাখ লোকের আশা, আকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসার প্রতীক হবে। আমি ধরুন এমপি ছিলাম, তা আমার এলাকাতে প্রত্যেকটা লোক, আমি বা আমার স্ত্রী, আমাদেরকে মনে করে আমরা ওই নির্বাচনী এলাকার ফার্স্ট লেডি, ফার্স্ট ম্যান, প্রেসিডেন্ট। আমি কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক, ওই এলাকার সব সমস্যা নিয়ে লোকজন আমার কাছে আসবে। আচ্ছা, তা আসার পরে কী হলো? আমাকে প্রথমত একটা প্রত্যুৎপন্নমতিত থাকতে হবে, যে লোকটি আমার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুব দ্রুত বুঝতে হবে। 2 নম্বর হলো, সে একটা সমস্যা নিয়ে মজলুম হয়ে আমার কাছে আসছে, একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে। তো সেক্ষেত্রে ধরুন পলিটিক্যাল কোয়ালিটি, প্রফেশনালিজম, দক্ষতা, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, মেধা, যোগ্যতা, অর্থাৎ একটা মানুষের হিউম্যান কোয়ালিটির এক্সট্রিম লেভেলের সব যোগ্যতা একজন রাজনীতিবিদের মধ্যে যদি না থাকে, তাহলে ওই রাজনীতিবিদ মেম্বার অফ পার্লামেন্ট হলে ওই এলাকার মানুষের জীবনে জাহান্নাম নেমে আসে। আর যখন ওরকম একটা মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়, প্রত্যেকটা এলাকা একটা জান্নাতের টুকরোতে পরিণত হয়ে যায়। এখন আপনি যদি টিআর বিক্রি করতে হয়, কাবি খা বিক্রি করতে হয়, 2 কোটি টাকা আপনি আপনার 10 জনের কাছ থেকে চাঁদা নিয়ে, হাওলাত করে, চুরিচামারি করে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ইলেকশন করেছেন, আর গরিবের হক মেরে আপনাকে সে টাকা উপার্জন করতে হবে, আপনার ফলাফল ভালো আসবে না। তো যার জন্য হয় কি, আমি এই জিনিসগুলো ইন্ডিকেট করছি, নট ইন পার্সন, আমি কাউকে ইন্ডিকেট করে আজ বলছি না। কিন্তু আমার এখন এই যে প্রসিডিংটা মনে হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে, যারা যারা আসছে, যেহেতু আমি সেই বললাম যে আমি তো, সাজিজুর রহমান তো একজন রাজাকার ছিলেন, কিন্তু যোগ্যতায় শাহজিজের মানে তার সমপর্যায়ের লোক তো পার্লামেন্টে ছিল না, মানে মেধায় মননে সব দিক থেকে। আপনি মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টেরিয়ান ছিলেন, আপনি মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক ছিলেন, আতাউর রহমান সাহেবের মতো লোক আমাদের দেশে পার্লামেন্টে ছিলেন, শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ ছিলেন। এই দেশে শেরে বাংলা ফজলুল হক মানে জওহরলাল নেহেরু, মানে শেরে বাংলা ফজলুল হকের একবার পিএস ছিলেন। আবার জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শেরে বাংলা ফজলুল হকের পিএস ছিলেন। উই আর দ্য বেঙ্গলি। আমাদের এইরকম একটা লিগাসি আছে, ঐতিহ্য রয়েছে, এরকম ভালো ভালো মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে। আপনি যদি দেখেন, একজন সচিব ছিলেন মোকাম্মেল হক, মোকাম্মেল হকের বাবা ছিলেন মোজাম্মেল হক, বিখ্যাত কবি। এই যে বাংলাদেশে আপনি চিন্তা করেন, সর্বভারতীয় রাজনীতিতে দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন মৌলানা আকরাম খাঁ, আপনি কল্পনা করতে পারবেন না তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে কোন পর্যায়ে ছিল। আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার এই জগতে, রাজনীতির জগতে আবুল হাসিমের মতো মেধাবী, যে বদরুদ্দিন ওমর সাহেবের বাবা আব্দুল হাসিমের মতো মেধাবী লোক আমাদের এই রাজনীতিতে ছিল। কেন এখানে এমন লোক আসবে যার লেখাপড়া, যার চেহারা সুরত, কথাবার্তা, পোশাক, ড্রেস কোড দেখে আমার মনে কোনো সম্ভ্রম আসবে না? কেন তাকে দেখলে আমি আশরাফুল মাখলুকাতের সুন্দর সুন্দর নাম, যে আগামীর যে পার্লামেন্ট সেটি নিয়ে আপনি অনেক বেশি আশাবাদী না? মানে এখানে আশাবাদী তো প্রশ্নই আসে না, আমি বরং মানে আতঙ্কিত। কোনো মানে এখানে যে কোনো উৎসব বা একটা ইতিহাস সৃষ্টি করবে এরকম কিছু দেখছেন? এটা আমার পরবর্তী প্রজন্মের হয়তো ভালো লাগবে, যেহেতু আমি এর দেশ চাইতে ভালো ভালো মানুষদেরকে দেখে আসছি, সফল মানুষ। আমি ধরুন সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে আসছি, তো যখনই আমি হুম্মামকে দেখছি, আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, এবং আমি এই দুজনের মধ্যে ডিফারেন্স মনে হচ্ছে হুম্মামের সাথে তার বাবা 100 টাইমস বেটার। খুবই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আবার এখন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে আমি দেখেছি কলিগ, তার ছেলে এখন নওশাদ জমির আসছে, আমি নওশাদ জমিরকেও চিনি আর
জমির সরকার গেছেন, কিন্তু আমার মনের মধ্যে তো সেই নওশাদ জমিরের কথার পরিবর্তে তার বাবার কথা মনে আসছে। এটা আমার এই দোষ কি আমার বলেন? এটি খুবই আবার স্বাভাবিক। শামাউবাইদের কথা চিন্তা করেন, সে প্রার্থী হয়েছে। রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু আজিজ ভাইয়ের কাছ থেকে আরেকটু শুনতে চাই।